আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিকল্পনা ছাড়া গাজা যুদ্ধে জিততে পারবে না ইসরায়েল, বললেন যুক্তরাষ্ট্র। ইসরায়েল জানালো গাজায় আরও কতদিন যুদ্ধ চলতে পারে। ব্রাজিল কঠোর পদক্ষেপ নিল ইসরায়েলের বিরুদ্ধে। তাদের শেষ করে দাও, ইসরায়েলকে ভালোবাসে আমেরিকা। পশ্চিমাদের অস্ত্রের বিষয়ে যে কঠোর হুঁশিয়ারি দিলেন পুতিন। এবার বিস্তারিত। পরিকল্পনা ছাড়া গাজা যুদ্ধে জিততে পারবে না যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ পরবর্তী ইসরায়েলের প্রস্তুতি না থাকা নিয়ে আরও সতর্ক করল যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে কীভাবে সরকার প্রতিষ্ঠিত এবং পরিচালিত হবে সে বিষয়ে জানতে যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছে। বুধবার মালদোভানের রাজধানী চিনিনাউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন বলেন, হামাসের পরাজয় নিশ্চিত করতে এবং সেখানে নিরাপত্তা পুনরুদ্ধার ও সরকার প্রতিষ্ঠায় ইসরায়েলের একটি পরিকল্পনা থাকা আবশ্যকীয়। তিনি বলেন, এ ধরনের একটি পরিকল্পনা ছাড়া সামনের দিকে আগানো সম্ভব নয়। এছাড়া গাজায় হামাসের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে ইসরায়েল সত্যিই সফল হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, গাজার ভবিষ্যৎ নির্ধারণে ইসরায়েলকে এককভাবে দায়ী করা উচিত নয়। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা না থাকার বিষয়ে ব্লিকেন বলেন, এর অর্থ হলো হামাস আবার গাজায় নিয়ন্ত্রণ নেবে, যা অপ্রত্যাশিত। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় নিয়ে ইসরায়েলকে পরিকল্পনা করার বিষয়ে চাপ দিচ্ছে। তাদের দাবি, যুদ্ধের পর একটি সংস্কৃত ফিলিস্তিন কর্তৃপক্ষের মাধ্যমে গাজা পরিচালিত হোক। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নয়, বরং গাজা এবং পশ্চিম তীর ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য তারা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা চালাচ্ছে। ব্রাজিল কঠোর পদক্ষেপ নিল ইসরায়েলের বিরুদ্ধে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করে আসছে ব্রাজিল। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে। বুধবার এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছে ব্রাজিল সরকার। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি গণহত্যার বড় সমালোচক লুলা। এ বছরের শুরুতে ইসরায়েলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন তিনি। তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতোজ। এছাড়া ইসরায়েল লুলাকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছিল। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, আমাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাশোনা থাকলে আরও নাম না প্রকাশ করার শর্তে কথা বলেন তিনি, কারণ গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই তার। গত 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা করে এবং 250 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতোমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। ইসরায়েল জানালো গাজায় আরও কতদিন যুদ্ধ চলতে পারে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সর্বান্তক হামলার 7 মাস পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানেভি দেশটির সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ চলতে পারে আরও 7 মাস, অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলতে পারে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রচার মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে বুধবার জাসি হানেভির সাক্ষাৎকার প্রচারিত হয়। এতে তিনি বলেন, হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে আমরা আরও 7 মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি। জাসি হানেভি এমন সময় কথা বলেন যখন প্রায় 8 মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমে একা হয়ে পড়েছে ইসরায়েল। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রসহ প্রধান মিত্ররা ইসরায়েলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে। মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী রাফায় চলমান ইসরায়েলি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়েছেন জাসি হানেভি। তিনি বলেন, 2007 সালে হামাস গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তলগ্ন এলাকাকে চোরাচালানের রাজ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। 1979 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল। ওই চুক্তির শর্ত অনুযায়ী গাজা ও মিশরের মধ্যে সংকীর্ণ বাফার জোন গড়ে তোলা হয়। এর নাম ফিলাডেলফিয়া করিডর। গত বুধবার টিভিতে এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র দানিয়েল হাগারি এ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মিশর। দেশটি বলছে, রাফা ইসরায়েলি বাহিনীর এমন কর্মকাণ্ড স্পষ্টতই 1979 সালের শান্তি চুক্তির শর্ত লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে। তাদের শেষ করে দাও, ইসরায়েলকে ভালোবাসে আমেরিকা। ইসরায়েল সফরে গিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি।
মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে রাখা কিছু ক্ষেপণাস্ত্রের মধ্যে একটির গায়ে নিজের নাম স্বাক্ষর করেছেন। এর আগে ওই ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনি একটি বার্তাও লিখে দেন। বার্তাটি হলো, তাদের শেষ করে দাও, ইসরায়েলকে ভালোবাসে আমেরিকা। ইসরায়েলি সংসদের ডানপন্থী সদস্য ডেনি ডাননের আমন্ত্রণে দেশটিতে সফর করেন নিকি হ্যালি। ক্ষেপণাস্ত্রের গায়ে নিকি হ্যালির বার্তা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ড্যানন লিখেছেন, তাদের শেষ করে দাও। উত্তর সীমান্তের আর্টিলারি পোস্ট পরিদর্শনে গিয়ে ক্ষেপণাস্ত্রের গায়ে আজ এটাই লিখেছেন আমার বন্ধু ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। ক্ষেপণাস্ত্রের গায়ে স্বাক্ষরের ছবিসহ নিকি হ্যালি নিজেও একটি পোস্ট করেছেন এক্সে। এতে তিনি জানান, ক্ষেপণাস্ত্রের গায়ে তিনি স্বাক্ষর করেছেন সেটি হামাস যোদ্ধাদের প্রতি নিক্ষেপ করার জন্য রাখা হয়েছে। এ বিষয়ে আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, নিকি হ্যালির ছবি ও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রোধের জন্ম দিয়েছে। অনেকে এই বিষয়টি সমালোচনা করে পোস্ট দিচ্ছেন। বিষয়টি নিয়ে ইসরায়েলের বামপন্থী গ্রুপ স্ট্যান্ডিং টুগেদারের প্রতিষ্ঠাতা অ্যানলি গ্রিন এক্সে লিখেছেন, বিরক্তিকর। এদিকে ইসরায়েল সফরের আরও কিছু ছবি প্রকাশ করেছেন নিকি হ্যালি। এসব ছবিতে দেখা যায় গত 7 অক্টোবর ইসরায়েলে যে এলাকায় হামাস হামলা চালিয়েছে সে এলাকাটি পরিদর্শন করেছেন তিনি। ওই হামলায় বেঁচে যাওয়া কিছু মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। নিকি হ্যালি এমন এক সময় ইসরায়েল সফর করেছেন যখন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা অমান্য করে গাজা শহরের রাফা অঞ্চলে থাকা অনেক উদ্বাস্তুদের একটি শিবিরে বোমা হামলা করেছে। সর্বশেষ হামলায় গাজায় অন্তত 45 জন মানুষ নিহত হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী গত 7 অক্টোবর থেকে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের বোমা হামলায় গাজায় 36,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে নারী এবং শিশুই বেশি। পশ্চিমাদের অস্ত্রের বিষয়ে যে কঠোর হুঁশিয়ারি দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করতে দেয় তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেন, কিয়েভকে যেসব রুশ সামরিক ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করার অনুমতি দেওয়া উচিত যেখান থেকে ক্রেমলিন সেনারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। জেলেনস্কি বিশ্বকে রাশিয়ার যুদ্ধে ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। খবরে বলা হয়েছে, 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর রাশিয়ার মাটিতে হামলা জোরদার করতে ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ন্যাটোর কিছু সদস্য এবং জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ আহ্বান জানানোর পর পুতিন এই মন্তব্য করলেন। উজবেকিস্তান সফরকালে পুতিন বলেন, এই ক্রমাগত উত্তেজনা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ইউরোপে বিশেষ করে ছোট দেশগুলোতে তাদের সচেতন হওয়া উচিত যে তারা কী নিয়ে খেলছে। পুতিন উল্লেখ করেন, অনেক ইউরোপীয় দেশ ছোট অঞ্চল এবং ঘন বসতিপূর্ণ। তিনি বলেন, রুশ ভূখণ্ডের গভীরে আঘাত আনার কথা বলার আগে তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত। পাকিস্তানি রুপি এশিয়ার সেরা মুদ্রা। এবার পাকিস্তান বড় চমক দেখালো। আন্তর্জাতিক প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে পাকিস্তান। এশিয়ার মুদ্রা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল দেশটি। ডলারের বিপরীতে উল্লেখযোগ্য বিনিময় হার অর্জন করে 3.1% বেড়েছে পাকিস্তানি রুপির মান। ওই দুই খবর শামা টিভি ও এক্সপ্রেস টেলিভিশনের। ওই দুই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি দিকে মিলে যাওয়ার কারণে পাকিস্তানি রুপির এই উন্নতি সাধিত হয়েছে। রোশান ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রভাব একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে কাজ করছে। প্রবাসী পাকিস্তানিদের জন্য তাদের পরিবারে অর্থ পাঠানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আরডিএ। চ্যানেলটির মাধ্যমে প্রবাসীরা দেশে পর্যন্ত প্রায় $800 কোটি পাঠিয়েছেন। আরডিএর মাধ্যমে অর্থ প্রবাহের বাইরেও শক্তিশালী রেমিট্যান্স, রপ্তানি, স্থিতিশীল পরিসংখ্যান এবং আইএফএম এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে কৌশলগত ঋণ ও রুপির এই শক্তিশালী অবস্থান তৈরিতে অবদান রেখেছে। এসবের সঙ্গে ঋণের রোল ওভার পাকিস্তানের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা যোগ করেছে, বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে। শ্রীলঙ্কার রুপি এশিয়ার মুদ্রা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। 2.7% উন্নত হয়েছে দেশটির মুদ্রা বিনিময় হার। বিপরীতে ভারত, চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রা 5.6% পর্যন্ত অবনমন ঘটেছে। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।